নমস্কার বন্ধুরা, এনহান্স নিউজের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। অ্যাকচুয়ালি একটি লাইভ করার চেষ্টা হয়েছিল, কিন্তু সাউন্ডের সম্ভবত কিছু সমস্যা থাকার জন্য লাইভটি স্টপ করে আমি একটি রেকর্ডিং ভিডিও আপনাদের জন্য আপলোড করছি। এবং যতদিন না লাইভ ভিডিওতে সাউন্ডের প্রবলেম সলভ হচ্ছে, আপনাদেরকে এভাবে রেকর্ডিং ভিডিওই আপাতত প্রোভাইড করা হবে। তো চলুন আজকের যে ভিডিও সেটি শুরু করা যাক। আজকের বিষয় প্রাইমারি টেট মক টেস্ট, যেখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এসেছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সাথে, যা আপনাদের নেক্সট এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আর কথা না বাড়িয়ে আমরা প্রথম আজকের মক টেস্ট শুরু করে দিই আমাদের আজকের যে মক টেস্ট সেটি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর প্রথম কোশ্চেন এবং তার 4টি অপশন রয়েছে। আপনারা যখনই এই ভিডিওটি দেখবেন আপনারা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের জন্য প্রত্যেক প্রশ্নের জন্য কিছু সময় দেব এবং সেই সময়ের মধ্যে আপনারা উত্তরগুলি লেখার চেষ্টা করবেন। এক্ষেত্রে একটি জিনিস বলে দিই, আপনারা চাইলে পুরো প্রশ্নটির উত্তর না লিখে এ বি সি ডি অপশনটির মধ্যে যে কোনো একটি অপশনকে চুজ করতে পারেন। তো প্রথমেই যেটি প্রশ্ন আজকে সেটি আপনাদের বলতে হবে যে এসপিএম এর অর্থ কি। বায়ুতে ভাসমান বস্তুকণা, বায়ুতে জলীয় বস্তুকণা, বায়ুতে উপস্থিত দূষিত বস্তু, নাকি কোনোটিই নয়। আপনাদের হাতে 10 সেকেন্ড মতো সময় রয়েছে। ভিডিওটির নিচে কমেন্ট করবেন যে আপনারা কি মনে করেন এসপিএম এর অর্থ কি। তো চলুন, আমরা অনেকক্ষণই সময় দিয়ে ফেলেছি, এবার উত্তরটি একবার ঝটপট দেখে নিই। উত্তরটি হলো বায়ুতে ভাসমান বস্তুকণা। আমি প্রত্যেক প্রশ্নের শেষে একটি করে নোট দিয়ে থাকি, যা আপনাদের কাজে লাগতে পারে। এসপিএম এর পুরো যে অর্থ সেটি একবার দেখে নিই। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এসপিএম মানে হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যার বাংলা করলে দাঁড়ায় বায়ুতে ভাসমান বস্তুকণা। তো এই বায়ুতে ভাসমান বস্তুকণাই আপনার এ অপশনটি হচ্ছে সঠিক উত্তর। চলুন নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে শব্দ দূষণ কোন ডেসিবেলে পড়ে। শব্দ দূষণ কোন ডেসিবেলের উপরে গেলে তাকে শব্দ দূষণ বলা হয়। আপনারা এটি খুব সহজ প্রশ্ন, অবশ্যই প্রত্যেকের পারা উচিত। তো ঝটপট এর উত্তর দিয়ে দেবেন কমেন্টে। শব্দ দূষণ কোন ডেসিবেলে পড়ে? 30 ডেসিবেল, 65 ডেসিবেল, 40 ডেসিবেল, নাকি 75 ডেসিবেল? কোন ডেসিবেলের উপরে গেলে তাকে শব্দ দূষণ বলা হয়? তো ঝটপট আপনারা কমেন্টে উত্তর দিয়ে ফেলুন। আমি কিছুক্ষণ আপনাদের সময় দিচ্ছি উত্তর দেওয়ার জন্য, তারপর আমরা উত্তরটি দেখে নেব। তো উত্তরটি চলুন দেখে নেওয়া যাক। উত্তরটি হলো অবশ্যই 65 ডেসিবেল। কোনো কোনো বইয়ে 60 ডেসিবেল থাকে, কোনো কোনো বইয়ে 65 ডেসিবেল থাকে। 60-এর কাছাকাছি যেটা থাকবে অপশন অবশ্যই উপরে, সেটিকে আপনারা সিলেক্ট করবেন শব্দ দূষণ কোন ডেসিবেলে পড়ে তার উত্তর হিসেবে। তো চলুন নেক্সট কোশ্চেনে দেখে নেওয়া যাক। নিম্নলিখিত কোনটি তেজস্ক্রিয় বিপর্যয়ের সঙ্গে যুক্ত? এইখানে 3-4টি ঘটনার কথা উল্লেখ রয়েছে, তার মধ্যে কোনটি তেজস্ক্রিয় বিপর্যয়ের সঙ্গে যুক্ত? মিনেসোটা, চেরনোবিল, ভূপাল, নাকি কোনোটিই নয়। আপনাদের বলতে হবে তেজস্ক্রিয় বিপর্যয়ের সঙ্গে কোন জায়গাটির নাম যুক্ত রয়েছে। মিনেসোটা, চেরনোবিল, ভূপাল, নাকি কোনোটিই নয়। ঝটপট কমেন্টে উত্তর দিয়ে দেবেন। আপনাদের হাতে খুব কম সময়, 10 সেকেন্ড করে আমি প্রত্যেক প্রশ্নের উত্তর নেওয়ার জন্য সময় দিচ্ছি। আপনারা আমাদের যে এই যে মক টেস্ট হচ্ছে, এর সাথে সাথে আপনারা চাইলে আমাদের একটি প্রাইমারি টেটের অনলাইন কোর্স রয়েছে। আমি একটু স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই কোর্সটিতে ভর্তি হতে পারেন এবং বর্তমানে এর মূল্য চলছে মাত্র 99 টাকা। আপনারা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন। কি কি পাবেন এই কোর্সে? ভিডিও লেকচার পাবেন, মানে রেকর্ডিং ভিডিও পাবেন, কোনো লাইভ ভিডিও পাবেন না। তবে আসছি আমি সে বিষয়ে। স্টাডি মেটেরিয়াল পাবেন পিডিএফ ফরম্যাটে, যা রেগুলার বেসিসে আপডেট হবে। এই যে প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখছেন, সেগুলোও আপনাদের এখানে দেওয়া হবে, যে এই কোর্সটির মধ্যেই সেখানে ইনক্লুড হয়ে যাবে। এছাড়াও আনলিমিটেড মক টেস্ট পাবেন, যেখানে 1000-এর উপর প্রশ্ন এবং তার উত্তর অলরেডি যুক্ত করা হয়েছে। আপনারা এখানে মক টেস্ট দিয়ে আপনাদের প্র্যাকটিসটাও যাচাই করতে পারবেন এবং এই সমস্ত বিষয় আপনারা পাবেন মাত্র 99 টাকায়, এবং যার ভ্যালিডিটি 1 বছর পর্যন্ত। 1 বছর পর্যন্ত, আজকে যদি আপনারা ভর্তি হন, আজ থেকে 1 বছর পর্যন্ত আপনাদের এই কোর্সটির ভ্যালিডিটি থাকবে। আপনারা যতদিন খুশি 1 বছর ধরে যতবার খুশি মক টেস্ট বা স্টাডি মেটেরিয়াল গুলো অ্যাক্সেস করতে পারবেন, ভিডিও লেকচার গুলো শুনতে পাবেন। এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমি প্রথমেই বলেছি, লাইভ ক্লাস নেই ঠিকই এই কোর্সের মধ্যে, কিন্তু যখন আপনাদের পরীক্ষা হবে তার আগে আমি এই কোর্সটির মধ্যেই কিছু লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব, যাতে কিনা আপনাদেরকে গাইড করা যায় সঠিকভাবে। এখানে আর একটা জিনিস বলে দিই, এই যে অফারটি 99 টাকা দেখছেন, এটা আর মাত্র কয়েকদিনের জন্য। খুব শীঘ্রই এর কোর্স ফি কিন্তু অনেকটাই বেড়ে যাবে, এবং যেটা আপাতত ধার্য রয়েছে হয়তো 299 টাকা এর কোর্স ফি হয়ে যাবে। তো তাড়াতাড়ি এই সুযোগ মিস করবে না,
তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের যে প্রশ্নটি ছিল সেখানে তার উত্তরটি আমরা একবার নিয়ে নিই। নিম্নলিখিত কোনটি তেজস্ক্রিয় বিপর্যয়ের সঙ্গে যুক্ত? মিনাসোটা, চেরনোবিল, ভূপাল না কোনোটি নয়? চলুন উত্তরটি দেখে নিই। উত্তর হচ্ছে চেরনোবিল। চেরনোবিল একটি বিখ্যাত তেজস্ক্রিয় বিপর্যয়, বিখ্যাত না বলে কুখ্যাত বলাই বেশি ভালো হবে, যা 1986 সালে ইউক্রেনে ঘটেছিল। ইউক্রেনের যে চেরনোবিল সেখানে এটি ঘটেছিল। তো 1986 সালে এটি ঘটে এবং এটি ইউক্রেনে ঘটেছিল এই চেরনোবিল দুর্ঘটনা, যা তেজস্ক্রিয় বিপর্যয়ের সঙ্গে যুক্ত। ভূপাল আপনারা জানেন যে এটি একটি গ্যাস দুর্ঘটনা ছিল, তো এটি অবশ্যই তেজস্ক্রিয় বিপর্যয় নয়, এটি গ্যাস দুর্ঘটনা ছিল। কিন্তু চেরনোবিল কিন্তু তেজস্ক্রিয় বিপর্যয় ছিল। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন খুবই সহজ প্রশ্ন, যেটি আমরা প্রায়শই দেখে থাকি। ধোঁয়াশা কি? কুয়াশা ও ধোঁয়াকে ধোঁয়াশা বলে। এক ধরনের ধোঁয়া, ঘন কুয়াশা নাকি কোনোটিই নয়? ধোঁয়াশা কি? কুয়াশা ও ধোঁয়া, এক ধরনের ধোঁয়া, ঘন কুয়াশা নাকি কোনোটিই নয়? ঝটপট আপনারা আপনাদের প্রশ্নের এই উত্তরটি দিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধোঁয়াশা কি? কুয়াশা ও ধোঁয়া, এক ধরনের ধোঁয়া, ঘন কুয়াশা নাকি কোনোটিই নয়? তো চলুন আমরা একবার উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করি। উত্তরটি হলো কুয়াশা ও ধোঁয়া। ধোঁয়াশা হচ্ছে কুয়াশা এবং ধোঁয়ার মিশ্রণ, যা দূষিত বায়ুর মাধ্যমে গঠিত হয়। এটি সাধারণত শিল্প এলাকা বা শহরে বেশি দেখা যায়। এই ধোঁয়াশা দেখা যায় শহর এলাকায়, যেখানে বেশি শিল্প কলকারখানা রয়েছে। ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে একটি ধোঁয়াশা জিনিসটা তৈরি হয়। তো নেক্সট কোশ্চেনে চলে যাই। সিএফসি কি? সিএফসি যে ফুল ফর্ম এখানে জিজ্ঞাসা করা হয়েছে, খুব সহজ প্রশ্ন, কিন্তু আমরা জানি যে খুব সহজ প্রশ্নেই বারবার ভুল হয়ে যায়। সিএফসি কি? সেন্টার ফর ফুয়েল কন্ট্রোল, ক্লোরোফ্লুরোকার্বন, কার্সিনোজেনিক ফ্লুরোকার্বন নাকি কোনোটিই নয়? সিএফসির পুরো অর্থ কি? ঝটপটের উত্তর দেওয়ার চেষ্টা করুন। আমি একটু সময় দিচ্ছি আপনাদেরকে উত্তর লেখার জন্য। আমি আবারও বলেছি, পুরোটি না লিখে আপনারা ABCD হিসেবে অপশন হিসেবে লিখতে পারেন। তো চলুন উত্তরটি আমরা একবার দেখে নিই। উত্তরটি অবশ্যই ক্লোরোফ্লুরো কার্বন। সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন এমন একটি গ্যাস যা ওজোন স্তর ক্ষয়কারী হিসেবে পরিচিত। আপনারা জানেন যে ওজোন স্তর ক্ষয়ের মূল কারণ হিসেবে এই ক্লোরোফ্লুরো কার্বনকে দায়ী করা হয়। এটি পরিবেশের জন্য অবশ্যই খুব ক্ষতিকর। আপনারা জানেন যে রেফ্রিজারেটর যে রয়েছে তার মধ্যে থেকে এই সিএফসি গ্যাস তৈরি হয়। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাই। রোল্যান্ড ও মলিনা এই দুই বিজ্ঞানী বিশ্বের প্রথম একটি গুরুত্বপূর্ণ ক্ষতির কথা বলেছিলেন। সেটি কি? সেটি হচ্ছে ওজোন স্তরের ক্ষতি, অরণ্যের ক্ষতি, শ্রবণেন্দ্রিয়ের ক্ষতি নাকি দৃষ্টিশক্তির ক্ষতি? কোন ক্ষতির কথা এই দুই বিজ্ঞানী বলেছিলেন, রোল্যান্ড ও মলিনা? ঝটপট এর উত্তর দিয়ে ফেলবেন। ওজোন স্তরের ক্ষতি, অরণ্যের ক্ষতি, শ্রবণেন্দ্রিয়ের ক্ষতি নাকি দৃষ্টিশক্তির ক্ষতি? কোন ক্ষতির কথা এই দুই বিজ্ঞানী উল্লেখ করেছিলেন বা কথা বলেছিলেন? তো ঝটপট উত্তর দিন। আপনাদের হাতে সময় 10 সেকেন্ড। আমি 10 সেকেন্ড করে প্রত্যেক প্রশ্নের উত্তর নেওয়ার জন্য সময় দিচ্ছি। তো চলুন উত্তরটি একবার দেখে নেওয়া যাক। উত্তরটি হলো ওজোন স্তরের ক্ষতি। এই রোল্যান্ড ও মলিনা ওজোন স্তরের ক্ষতির ব্যাপারে বিশ্বকে সচেতন করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির মূল কারণ? কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির মূল কারণ? নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন নাকি অক্সিজেন? অ্যাসিড বৃষ্টি যেটি হয় সেটির কারণ কোন গ্যাসটি? নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন নাকি অক্সিজেন? আপনারা কমেন্টে উত্তর দেবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। আপনারা উত্তর দিলে আমারও ভালো লাগবে। এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। প্রাইমারি টেটের যে মক টেস্ট আপনাদের এখানে রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযুক্ত থাকছে, যা আপনাদের আগামী পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। আমি আবারও বলছি, এই পুরো কোশ্চেন এবং তার উত্তর আপনারা যদি পেতে চান, আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। সেখান থেকে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। এবং আমাদের গ্রুপের যে লিঙ্ক সেটি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। এছাড়াও এই যে মক টেস্টটি সেটি দেওয়ার জন্য আপনারা ডেসক্রিপশন দেখুন, সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা মক টেস্টটিও দিতে পারবেন এবং সম্পূর্ণ সেটি বিনামূল্যে। তো চলুন উত্তরটি দেখে নেওয়া যাক। উত্তরটি হচ্ছে এখানে একটু সম্ভবত ভুল রয়েছে। উত্তরটি কিন্তু অবশ্যই হবে সালফার ডাইঅক্সাইড। এখানে চিহ্নিত করা হচ্ছে ভুল দিয়ে। সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বায়ুতে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। আমাদের সঠিক উত্তর এখানে তাহলে হবে সালফার ডাইঅক্সাইড। আপনারা এই কালারটিকে অ্যাভয়েড করুন। উত্তরটি হবে সালফার ডাইঅক্সাইড। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, পরিবেশ দূষণের একটি প্রধান কারণ কোনটি? পরিবেশ দূষণের একটি প্রধান কারণ CO3, CO4, CO5 না কোনোটিই নয়? পরিবেশ দূষণের একটি প্রধান কারণ কোনটি? পরিবেশ দূষণের একটি প্রধান কারণ কোনটি? CO3, CO4, CO5 কোনোটিই নয়। ঝটপট ওর উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
পরিবেশ দূষণের একটি প্রধান কারণ কোনটি? CO3, CO4, CO5 কোনটি নয়। উত্তরটি হলো কোনটি নয়। তার কারণ হচ্ছে পরিবেশ দূষণের প্রধান কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যার যার বলা যায় সংকেত হচ্ছে CO2। তো অবশ্যই CO3, CO4 বা CO5 নয়, CO2 হচ্ছে পরিবেশ দূষণের প্রধান কারণ বা কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কি? রেচন, শ্বসন, সালোক সংশ্লেষ নাকি কোনটি নয়? বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কি? এটি সেই বাচ্চা বেলা থেকে আমরা পড়ে আসছি, খুব সহজ প্রশ্ন। বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কি? রেচন, শ্বসন, সালোক সংশ্লেষ নাকি কোনটি নয়? ঝটপট আপনারা কমেন্টে উত্তর দিয়ে দেবেন। তো চলুন আমরা উত্তরটি একবার দেখে নিই। উত্তরটি অবশ্যই সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন তৈরি করে, যা বায়ুমণ্ডলে মুক্ত হয় এবং জীবজগতের জন্য যা প্রয়োজনীয়। খুব সহজ, ছোট্টবেলা থেকে আমরা পড়ে আসছি। নেক্সট কোশ্চেনে চলে যাই। বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র কি? ব্যারোমিটার, হাইড্রোমিটার, অ্যামোমিটার নাকি পিএইচ মিটার? বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র কোনটিকে বলা হচ্ছে? ব্যারোমিটার, হাইড্রোমিটার, অ্যামোমিটার নাকি পিএইচ মিটার? আপনারা কমেন্টে উত্তর দেবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র কি? ব্যারোমিটার, হাইড্রোমিটার, অ্যামোমিটার নাকি পিএইচ মিটার? তো চলুন উত্তরটি দেখে নেওয়া যাক। উত্তরটি হচ্ছে পিএইচ মিটার হচ্ছে একটি বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, কোন বায়ুমণ্ডল স্তরে ওজোন স্তর অবস্থিত? আপনারা জানেন যে ওজোন স্তর খুব গুরুত্বপূর্ণ একটি স্তর, যা আমাদের জীবজগৎকে রক্ষা করছে। তো সেই স্তর, ওজোন স্তরটি অ্যাকচুয়ালি কোন স্তরের মধ্যে রয়েছে? মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার? আপনাদের বলতে হবে কোন স্তরে ওজোন স্তর রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে, নিম্নলিখিত কোন স্তরের মধ্যে ওজোন স্তর রয়েছে। তো কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনারা ABCD হিসেবেও আপনারা লিখে দিতে পারেন যে প্রশ্ন সংখ্যা কত এবং তার উত্তর কত। তো চলুন উত্তরটি আমরা দেখে নিই। উত্তরটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত, যা পৃথিবীকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। আপনারা সকলেই জানেন। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বিবেচিত হয়? খুব কমন প্রশ্ন, খুব জানা প্রশ্ন। এই উত্তরটি অবশ্যই প্রত্যেকের জানা উচিত। কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বিবেচিত হয়? 5ই জুন, 1 মে, 21 জুন নাকি 7ই জুলাই? আপনারা কমেন্টে ঝটপট এর উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। কোশ্চেন নাম্বার লিখে শুধুমাত্র ABCD লিখে দিলেও হবে, আমি বুঝে নেব যে আপনারা কি উত্তর বলতে চাইছেন। কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস বলে বিবেচিত হয়? 5ই জুন, 1 মে, 21 জুন নাকি 7ই জুলাই? তো চলুন উত্তরটি দেখে নিই। উত্তরটি আপনারা সকলেই জানেন নিশ্চয়ই। প্রতি বছর 5ই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তো চলুন নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আজকের, সেটিতে চলে যাই। EIS একটি ব্যবস্থা, কি সংক্রান্ত ব্যবস্থা? তথ্য ব্যবস্থা, পরিবেশ ব্যবস্থা, শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা নাকি দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা? EIS একটি ব্যবস্থা, কি সংক্রান্ত ব্যবস্থা? তথ্য ব্যবস্থা, পরিবেশ ব্যবস্থা, শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা নাকি দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা? ঝটপট এর উত্তর দেবেন। আজকের এইটি শেষ প্রশ্ন। আমি আবার একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো যে আপনারা যদি চান আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। খুব শীঘ্রই এই কোর্স ফি বাড়িয়ে দেওয়া হবে, তাই খুব কম সময় রয়েছে আপনাদের হাতে। চাইলে ঝটপট যোগাযোগ করতে পারেন। এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, 7551067843, এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারেন, অথবা সরাসরি আমাদের এই পোর্টালে চলে যেতে পারেন, primarytet.com, primarytet.com। এই ওয়েবসাইট থেকে আপনারা পুরো কোর্সটি করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেই বিষয়ে একটা ভিডিও রয়েছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিন, আপনাদেরকে সঠিকভাবে গাইড করে দেওয়া হবে। তো চলুন আমাদের শেষ প্রশ্নের উত্তরটি একটু দেখে নিই এবং আজকের এই লাইভটি শেষ করা যাক। তো শেষ প্রশ্ন, EIS এর পুরো যে ফর্ম বা পুরো অর্থ সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম। এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম, EIS। এটি হচ্ছে কি? তথ্য ব্যবস্থাপনার একটি ব্যবস্থা। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে তথ্য ব্যবস্থা। তো আজকের এই লাইভটি এখানেই শেষ করছি। 15টি প্রশ্ন। আমি আবারও ফিরে আসবো আপনাদেরকে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো
মক টেস্ট নিয়ে আমি আপাতত দুটি বিষয়ের উপর মক টেস্ট আপনাদেরকে করাচ্ছি। আরআরবি যে এনটিপিসি এক্সাম হবে সামনে তার, এবং প্রাইমারি টেটের। আপনারা চাইলে দুটি মক টেস্টে অংশগ্রহণ করতে পারেন। আমাদের চ্যানেল ফলো করুন। আপনি যদি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিন। এখানে নিয়মিত ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।